হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোমনাথ স্যার। আজকে আমরা জিএসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। যেই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিসিএসে আসার সম্ভাবনা আছে, বা এনটিপিসির এক্সামে আসার সম্ভাবনা আছে, বা আমাদের সামনে ক্লার্কশিপের এক্সাম আছে, সেখানে আসার সম্ভাবনা আছে। এটা পার্ট 3, অলরেডি এর আগে দুটো পার্ট হয়ে গেছে। যদি না তোমরা দেখে থাকো তাহলে একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাস স্টার্ট করছি। প্রথম প্রশ্ন একদমই কমন প্রশ্ন, পিএসসি এই প্রশ্নটা বহুবার রিপিট করেছে। এই প্রশ্নটা দেখো, বলেছে পূর্ণ স্বরাজ রেজলিউশন আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে আমরা ডিমান্ড করেছিলাম এই পূর্ণ স্বরাজ রেজলিউশন। আচ্ছা, বেসিক জিনিসে আগে এখানে যাওয়ার আগে এই উত্তরটা তোমরা সবাই জানো যে পূর্ণ স্বরাজ রেজলিউশন আমরা বলবো হচ্ছে লাহোর অধিবেশন, যেটা 1929 সালে হয়েছিল। এখানে কিন্তু আমরা পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, স্বরাজ কথার অর্থ কি আগেও বলেছি, স্বরাজ মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এবং স্বরাজের কনসেপ্ট এসেছিল হচ্ছে 1906 সালে। 1906-এর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে দাদাভাই নরোজি কিন্তু ছিলেন, এবং সেই সময় আমরা দেখছি যে এই স্বরাজের কনসেপ্ট কিন্তু এলো। এবারে 1929 সালে এখানে প্রেসিডেন্ট কে ছিলেন তোমরা একটু মাথায় রাখবে, ওনার নাম হচ্ছে জওয়াহরলাল নেহেরুজি। তাহলে জওয়াহরলাল নেহেরুজি ছিলেন, এবং এই অধিবেশন, লাহোর অধিবেশন কোন নদীর তীরে হয়েছিল, যদি এই প্রশ্নটা আসতো তাহলে তার অ্যান্সার কি হতো? তার অ্যান্সার হতো হচ্ছে রবি নদী। আচ্ছা, এই রবি নদী কোন নদীর শাখা নদী, যদি এই প্রশ্নটাই আমাদের সামনে আসতো তখন আমরা উত্তর কি দিতাম? আমরা উত্তর দিতাম হচ্ছে সিন্ধু নদী বা ইন্দাস নদী। আচ্ছা, এবারে ইন্দাস নদীর আমরা যদি লেফট সাইডের দিকে তাকাই তখন আমরা দেখতে পাবো যে 5টা নদী, যাকে আমরা একসঙ্গে বলি পঞ্চনদ। পঞ্চ মানে 5টা, নদ মানে হচ্ছে নদী। এবং কি কি নাম? এক হচ্ছে ঝিলাম, এক হচ্ছে চেনাব, এক হচ্ছে রবি, এক হচ্ছে বিয়াস, এক হচ্ছে সুতলেজ। এবারে দেখো, ঝিলাম নদী বেরোচ্ছে হচ্ছে ভেরিনাথ থেকে বেরোচ্ছে, অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে। চেনাব নদী দুটো নদীর মিশ্রণের ফলে হয়। তাহলে কি কি নদী? এক হচ্ছে চন্দ্রা নদী, এক চন্দ্রা, এক হচ্ছে ভাগা। তো অনেক সময় কম্পিটিটিভ এক্সামে এখানে প্রশ্ন জিজ্ঞেস করে, এই চেনাব নদীকে চন্দ্রভাগাও কিন্তু বলা হচ্ছে। এবং চেনাব নদীর উপরে 3টে বাঁধ আছে, যার নাম কি প্রথমে মাথায় রাখবে? বাগলিয়ার ড্যাম, নেক্সট হচ্ছে সালাল ড্যাম, আর নেক্সট হচ্ছে দুলহাস্তি। নেক্সট, রবি নদী আর বিয়াস নদী হিমাচল প্রদেশ থেকে বেরোচ্ছে। রবি নদীর উপরে কি রয়েছে? রবি নদীর উপরে রয়েছে হচ্ছে রঞ্জিত সাগর ড্যাম। রঞ্জিত সাগর ড্যাম। আর এই রঞ্জিত সাগর ড্যাম্পের অপর নাম যদি পরীক্ষায় আসে তখন বলবে হচ্ছে ঠেন বাঁধ। বিয়াস নদীর উপরে আমাদের রয়েছে হচ্ছে পঙ্ক ড্যাম। আর শতুদ্র বা সুতলেজ নদীর উপরে আমাদের পিএসসি মিসলেনিয়াসই এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল, কি রয়েছে? তেহেরি বাঁধ রয়েছে। আচ্ছা, এছাড়া দেখো 1929 সালের অধিবেশনে জওয়াহরলাল নেহরুজি ছিলেন, এবং সেইখানে আমাদের পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের ডিমান্ড হয়েছিল। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, এই অধিবেশনের পরেই আমরা 26শে জানুয়ারি, ডেটটা মাথায় রাখবে, 26শে জানুয়ারি 1930 সালে প্রথমবারের জন্য জাতীয় পতাকা উত্তোলন করলাম। তার জন্য এইখানে একটা জিনিস খেয়াল রাখবে যে আমাদের সংবিধান কবে অ্যাডপ্ট হয়েছিল। সংবিধান অ্যাডপ্ট মানে হচ্ছে, তোমরা মাথায় রাখবে যে 26শে নভেম্বর 1949 সালে কিন্তু আমাদের সংবিধান তৈরি হয়ে গেছে, আমরা কিন্তু গৃহীত করেছি। অ্যাডপ্ট মানে হচ্ছে গৃহীত। আর এখানেও একটা জিনিস খেয়াল রাখবে যে তার জন্যই 26শে নভেম্বর বলা হয় কনস্টিটিউশনাল ডে। কিন্তু আমরা সংবিধানকে কার্যকারী করিনি, সংবিধানকে কার্যকারী করেছি এই 26শে জানুয়ারিতেই আমরা কার্যকারী করেছি, 26শে জানুয়ারি 1950, এই দিনটার জন্যই কিন্তু আমরা করেছি। তাহলে আমরা এই জায়গাটা বুঝতে পারলাম। এরপরে দেখো, এই যে মাদ্রাস অধিবেশন 1927, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? এখানে 1927-এ কী এমন হয়েছিল তো মাথায় রাখো। প্রথম কথা হচ্ছে 1927-এ ছিলেন এখানে ডক্টর মুক্তার আহমেদ আনসারি, ওনার নাম কি? MA আনসারি জি। এবার ইম্পর্টেন্ট কেন দেখো, এই ডক্টর মুক্তার আহমেদ আনসারি এইখানে 1927-এ কী করেছিলেন?
সাইমন কমিশনকে বয়কট করেছিলেন। তোমরা সবাই জানো যে সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিলেন কবে? অ্যাপয়েন্ট হয়েছিল 1927, কিন্তু সাইমন কমিশন ভারতবর্ষে এসেছিল হচ্ছে 1928 সালে। এবং এই মাদ্রাস অধিবেশন যখন চলছিল 1927, তখন প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে এই মুক্তার আহমেদ আনসারি। উনি কী করলেন, যে সাইমন কমিশনকে বয়কট করলেন। এবারে দেখো, এবং তোমরা ভালো মতন জানো যে এই সাইমন কমিশনের আমরা বয়কট করেছিলাম কারণ এখানে কোনো ভারতীয়ই ছিলেন না। এবারে দেখো, বোম্বে সেশন 1918 যে বোম্বে সেশন, এটা একটা স্পেশাল অধিবেশন হয়েছিল। এই স্পেশাল অধিবেশন হয়েছিল কোথায় যদি বলা হয়, কে প্রেসিডেন্ট ছিলেন, ওনার নাম মাথায় রাখবে। ওনার নাম হচ্ছে সায়েদ হাসান, HASAN, হাসান ইমাম, IMAN। তো এগুলো বেসিক জিনিস মাথায় রাখবে। এরপরে হচ্ছে 1919 ছিলেন হচ্ছে মতিলাল নেহরুজি। তো এগুলো বেসিক। আবার 1920 সালে যদি আমরা তাকাই, তাহলে 1920 সালে আবার দেখছি যে লালা লাজপত রায়জি ছিলেন, লালা লাজপত রায়। এবং এই লালা লাজপত রায়জিকে তোমরা সবাই জানো যে ওনাকে কি বলা হচ্ছে, ওনাকে বলা হচ্ছে শের অফ পাঞ্জাব। তাছাড়া তোমরা জানো এই সাইমন কমিশনে উনি প্রোটেস্ট করতে গিয়ে লাঠি চার্জে উনি মারা গিয়েছিলেন, এখানেও মাথায় রাখবে। এবং লালা লাজপত রায়জি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, যেটা তৈরি হয়েছিল 1920 সালে। এখানেও এই প্রশ্নটা আসে। লালা লাজপত রায়জির যে পত্রিকা বা এডিটার, উনি এডিটারও ছিলেন। উনি এডিটার ছিলেন হচ্ছে, এখানে মাথায় রেখো, এডিটার ছিলেন হচ্ছে বন্দে মাতারামের এডিটার ছিলেন। বন্দে মাতারাম, এটা ম্যাগাজিন বন্দে মাতারাম। তাছাড়া হচ্ছে পাঞ্জাব পত্রিকার এডিটার ছিলেন, বা দ্য পিপল পত্রিকারও এডিটার ছিলেন। তাহলে এইভাবে তোমাকে কম্পিটিটিভ এক্সামে কিন্তু পড়তে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে কোথা থেকে প্রশ্ন আসবে তোমরা নিজেরাও জানো না। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য সমস্ত বিষয় হাই কোয়ালিটির নোটস আমি রেডি করেছি, যেগুলো খুবই হেল্পফুল। এই এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মেডাইভেল হিস্ট্রি, এগুলো হচ্ছে পুনাম দালাল ধাইয়ার জিস্ট। মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, খুব সুন্দর নোট, এটা হচ্ছে স্পেকট্রামের জিস্ট। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এটা খুল্লার বা মাজিদ হোসেনের জিস্ট। ইন্ডিয়ান পলিটি, এটা হচ্ছে লক্ষ্মীকান্তের জিস্ট। দেখো, বই তোমরা সবাই পড়ো, কিন্তু বই আর নোটের মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। ফিজিক্সের ওয়ান লাইনার, বায়োলজির ওয়ান লাইনার, কেমিস্ট্রির ওয়ান লাইনার, এগুলোর নোটগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাছাড়া ইকোনমিক্সের ওয়ান লাইনার, স্ট্যাটিক জেনারেল নলেজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে 60টা মতো টপিক আমি কভার করেছি, বা জেনারেল নলেজ ওয়ান লাইনার তোমরা পেয়ে যাবে। বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পাবে, এটা হচ্ছে ওয়ান লাইনার ফর্মে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স 800-রও বেশি MCQ তোমরা পেয়ে যাবে। এই যে 13টা মেটেরিয়াল, এটা PDF যদি তোমরা নাও তাহলে পড়বে 499। যারা নিতে চাইছো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8637506801 নাম্বারে, বা আমার পেড ব্যাচও লঞ্চ হয়েছে, তোমরা যারা জয়েন করতে চাইছো জয়েন করতে পারো। এই মেটেরিয়ালগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির মেটেরিয়াল এবং এক্সাম ওরিয়েন্টেড মেটেরিয়াল, তোমাদের এক্সাম ক্র্যাক করতে খুবই হেল্পফুল হবে। এই যে দুটো জেনারেল নলেজের বই দেখতে পাচ্ছ, একটা হচ্ছে স্ট্যাটিক জেনারেল নলেজ, যেখানে 60খানারও বেশি টপিক আমি কভার করেছি, আর একটা হচ্ছে ওয়ান লাইনার জেনারেল নলেজ। এই দুটো বই কিন্তু তোমাদের আপকামিং NTPCর জন্য ভেরি ভেরি হেল্পফুল। নট অনলি NTPC, ক্লার্কশিপও বলতে পারো, বা সমস্ত এক্সামের জন্য কিন্তু হেল্পফুল। এই দুটো বই তোমরা যদি না পারচেস করে থাকো তাহলে পারচেস করে নিও। পারচেস করতে গেলে এই নাম্বারে মেসেজ করো 8637506801 নাম্বারে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাচ্ছি। এখানে বলেছে মিশি প্রজাতির মানুষ আমরা কোথায় দেখতে পাবো? খুব কমন প্রশ্ন। মিশি প্রজাতির মানুষ আমরা অরুণাচল প্রদেশের মধ্যে দেখতে পাবো। তাছাড়া অরুণাচল প্রদেশে আমরা আর কি প্রজাতি মানুষ দেখতে পাবো? মাথায় রাখবে অ্যাপেটিন্স। অ্যাপেটিন্স প্রজাতির মানুষ আমরা দেখতে পাচ্ছি। মেঘালয়কে কার্বি অ্যাংলু মালভূমি বা প্লেটু বলা হচ্ছে। মেঘালয়ের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে, দেখো, গারো, খাসি, জান্তাই তো পাচ্ছি। তাছাড়া যেগুলো আমার কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করবে সেটা হচ্ছে পাওয়াই, PAWAI প্রজাতির মানুষ। নাগাল্যান্ডে অনেকবার কম্পিটিটিভ এক্সামে এটা জিজ্ঞেস করে, কুকি প্রজাতির মানুষ আমরা দেখতে পাবো, কুকি। তাছাড়া দেখো, মিকির বলো আমরা নাগাল্যান্ডের মধ্যেই পাচ্ছি। মণিপুরের মধ্যে আমরা পাবো হচ্ছে চিরু। মণিপুরের মধ্যে চিরু নামক প্রজাতির মানুষ আমরা পাবো। অনেক সময় এগুলো জিজ্ঞেস করে, মাথায় রাখবে।
আমরা যদি নর্থ ইস্টের রাজ্যগুলো দেখি, দেখো অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এইখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা মাথায় রাখতে পারো। অরুণাচল প্রদেশের যে লাস্ট পয়েন্ট এটাই হচ্ছে কিবিতু। কিবিতু। তাহলে ভারতবর্ষের যদি ইস্টার্ন মোস্ট পয়েন্ট বলা হয়, পূর্বতম বিন্দুর নাম কি, তখন তার অ্যান্সার আসবে কি, অরুণাচল প্রদেশ এর কিবিতু। আচ্ছা, ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশ দিয়ে প্রবেশ করে, যখন প্রবেশ করে তখন নাম কি হয়, এটা তোমাদের জন্য রইল কমেন্ট সেকশনে। এবং ভারতবর্ষের মধ্যে দুটো রাজ্যের মধ্যে থাকে, এক অরুণাচল প্রদেশ, এক আসাম। আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে ক্লাসগুলো। আচ্ছা দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে যে ভারতবর্ষের কোন রাজ্যে সবথেকে জনঘনত্ব বেশি। আচ্ছা, এই যে কনসেপ্টটা, জনঘনত্বটা কি সেটা আগে বোঝো। জনঘনত্ব মানে হচ্ছে 1 স্কোয়ার কিলোমিটারে কত লোকজন থাকবে। এবার ভারতবর্ষের নিজস্ব একটা পপুলেশন ডেন্সিটি রয়েছে, সেটা কত যদি বলতে হয়, তাহলে বলবে হচ্ছে 382% পার স্কোয়ার কিলোমিটার। এবারে এই যে প্রশ্নটা এসছে, তাহলে এই প্রশ্নের উত্তর কি, হাইয়েস্ট ডেন্সিটি অফ দ্য পপুলেশন, তাহলে তার উত্তর কি হবে, তার উত্তর হবে হচ্ছে বিহার। বিহারে সবথেকে লোকজন বেশি। এবারে কত লোকজন রয়েছে বিহারে 1 স্কোয়ার কিলোমিটার, যদি সেটা বলতে হয় তখন তোমরা বলবে হচ্ছে 1106% পার স্কোয়ার কিলোমিটার। তাহলে বিহার সবথেকে বেশি ঘনত্ব। এরপরে বিহারের পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল। মাথায় রাখবে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড পজিশনে ঘনত্বর দিক থেকে, এবং কত, 1028% পার স্কোয়ার কিলোমিটার। এবারে যদি বলো যে 3 নম্বরে কে আছে, অনেক সময় কিন্তু এই প্রশ্নটা জিজ্ঞাসা করে। 3 নম্বরে হচ্ছে আমাদের কেরালা, সাক্ষরতার দিক থেকে বেশি। এবং কেরালাতে কত লোকজন আছে তোমরা কি কেউ বলতে পারবে? কেরালাতে হচ্ছে 860% পার স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, চট করে আমরা বেসিক ইনফরমেশন কিছু নিয়ে নেই আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য। আশা রাখি যেইভাবে আমি তোমাদের পড়াচ্ছি নিশ্চয়ই ভালো লাগছে। আচ্ছা, বেসিক জিনিসের উপরে ফোকাস করো। তোমাদের যদি বলতে হয় যে লার্জেস্ট স্টেট, সবথেকে বড় রাজ্যের নাম কি এরিয়ার দিক থেকে, তো সবথেকে বড় রাজ্য যদি আমাদের বলতে হয় এরিয়ার দিক থেকে, তোমরা সবাই বলবে যে স্যার রাজস্থান। রাজস্থান সবথেকে এরিয়ার দিক থেকে বড়। এবারে যদি বলা হয় স্মলেস্ট স্টেট, সবথেকে ছোট রাজ্য এরিয়ার দিক থেকে, তাহলে সবথেকে ছোট যদি বলতে হয় তখন বলবে হচ্ছে আমাদের গোয়া। বেসিক জিনিসের উপর আগে ফোকাস করো। আচ্ছা, আর যদি বলা হয় সবথেকে বড় লার্জেস্ট স্টেট পপুলেশনের দিক থেকে, পপুলেশনের দিক থেকে যদি বলতে হয় তখন বলবে হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের লোকজন সবথেকে বেশি, এবং উত্তরপ্রদেশ সবথেকে ম্যাক্সিমাম স্টেটের সঙ্গে বর্ডার করে রাখে, 8টা রাজ্যের সঙ্গে বর্ডার করে। এবারে লোকজন কম কোথায়? লোকজন কম হচ্ছে আমার সিকিমে। ঘনত্ব বেশি কোথায়? এক্সকিউজ মি, ঘনত্ব বেশি হচ্ছে আমার বিহারে। অলরেডি দেখলাম। ঘনত্ব কম কোথায়? অরুণাচল প্রদেশে। এটাকে বলবো হচ্ছে লিস্ট ডেন্সিটি অফ পপুলেশন। আচ্ছা, কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে আমাদের যদি বলতে হয় লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি, তাহলে হবে হচ্ছে আন্দামান আর নিকোবর। আন্দামান আর নিকোবরের ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, কিন্তু এই পোর্ট ব্লেয়ারের নামটাই আবার চেঞ্জ হয়েছে। তোমাদের জন্য এই প্রশ্নটি রইল, এই পোর্ট ব্লেয়ারের নতুন নামটা কি? আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে, সবথেকে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ। ক্লিয়ার? আচ্ছা, আর সবথেকে বড় জেলা হচ্ছে গুজরাটের কাছ। আশা রাখি নিশ্চয়ই ভালো লাগছে এই ক্লাসগুলো। এই প্রশ্নটার দিকে তাকাও। এখানে বলেছে যে মহাত্মা গান্ধীজি বাল গঙ্গাধর তিলকজিকে কোন আখ্যাটা দিয়েছিলেন। আচ্ছা, এবারে আমাদের মাথায় যখন এই প্রশ্নটা এলো, আমাদের কি মনে হলো যে বাল গঙ্গাধর তিলকজিকে তো আমরা লোকমান্য বলি, তাই না? লোকমান্য বলা হয়, কিন্তু এইখানে বলেছে যে মহাত্মা গান্ধীজি বাল গঙ্গাধর তিলকজিকে কোন আখ্যাটি দিয়েছেন। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি? সঠিক উত্তর হচ্ছে ওনাকে আখ্যা দিয়েছিলেন হচ্ছে দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া। দ্য মেকার অফ মডার্ন ইন্ডিয়া। আচ্ছা, দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ভারতের লৌহ মানব। তাহলে ভারতের লৌহ মানব হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। আচ্ছা, নেক্সট। এছাড়া দেখো দ্য ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর কিন্তু কি হবে যে হ্যাঁ, বাল গঙ্গাধর তিলকজিকেই বলা হচ্ছে। এবারে দেখো আমরা যেটুকুনি দেখলাম যে লোকমান্য বলা হচ্ছে বাল গঙ্গাধর তিলকজিকে। এবার যদি লোকনায়ক প্রশ্নটা আসতো, লোকনায়ক,
তাহলে লোকনায়ক বলা হয় কাকে? যদি এইটা প্রশ্নটা আসতো তাহলে তার উত্তর হবে হচ্ছে জয় প্রকাশ নারায়ণ। আচ্ছা, লোক হাতিবাদ, পিএসসি এই প্রশ্ন কমন দেয়। লোক হাতিবাদ, লোক হাতিবাদ বলা হয় গোপাল হারি দেশমুখজিকে। আচ্ছা, গান্ধীজিকে মহাত্মা আখ্যাটা আবার কে দিয়েছিলেন? এই মহাত্মা আখ্যাটা গান্ধীজিকে দেওয়া হয়েছিল 1917 সময়। কে দিয়েছিলেন যদি এই প্রশ্নটাই আসে? দিয়েছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরজি চম্পারণ সত্যাগ্রহের সময় কিন্তু এই আখ্যাটা দিয়েছিলেন। এছাড়া দেখো বাল গঙ্গাধর তিলকজি উনি বলেছিলেন যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট, মাথায় রাখবে। এছাড়া উনি কি প্রতিষ্ঠা করেছিলেন? উনি ডেকান এডুকেশনাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। তাছাড়া উনি আর একটা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন যার নাম হচ্ছে ফার্গুসন কলেজ, যেটা পুনেতে রয়েছে। এছাড়া উনি অ্যানি বেসেন্তের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যখন হোম রুল মুভমেন্টের সময়। এবং ওনার যে দুটো বিখ্যাত পত্রিকা, একটির নাম হচ্ছে কেশারী পত্রিকা এবং আর একটির নাম হচ্ছে মারাঠা পত্রিকা, এবং এই দুটো পত্রিকা ওনারই ছিল। এখান থেকে কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে কেশারী পত্রিকা কোন ভাষায় ছিল? এটা মারাঠি ভাষায় ছিল, মারাঠি ভাষায়। এবং মারাঠা পত্রিকাটা ছিল হচ্ছে ইংরেজি ভাষায় ছিল হচ্ছে। তাহলে এরকম করে তোমাকে কম্পিটিটিভ এক্সামে কিন্তু পড়তে হবে, না হলে তোমরা যা দিনকাল পড়েছে তোমরা কিন্তু কম্পিটিটিভ এক্সাম ঠিক মতন করে পাস করতে পারবে না। আচ্ছা, আবারও বলছি, যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, হাই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল, দেখো বই কিন্তু সবাই পড়ছো, বই আর নোটসের মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। যারা এখনও এই নোটসগুলো পারচেস করোনি, তোমরা নোটসগুলো পারচেস করো। পারচেস করতে গেলে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করো 8637506801 নাম্বারে। নেক্সট, সমস্ত নোটস রেডি হয়ে রয়েছে, প্রচুর স্টুডেন্ট নিয়েছে, পিএসসি মিসলিনিয়াসও প্রচুর কমন এসছে। দেখো এক একটা নোটস, এই যে 13টা নোটস রয়েছে, এই 13টা নোটসের মধ্যে 1600 পেজেস যদি তোমরা কমপ্লিট স্টাডি মেটেরিয়াল নাও। তো এগুলো খুব হাই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল। যারা পারচেস করতে চাইছো অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বা আমার পেড ব্যাচে যারা জয়েন করতে চাইছো তোমরা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করো। আচ্ছা, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছে? পিএসসি কিন্তু প্রশ্ন দেবেই, তো এটা খুব কমন প্রশ্ন। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল হচ্ছে 383 বিসিতে। কোথায় হয়েছিল? মাথায় রাখবে, ভুল করবে না কখনোই, এটা হয়েছিল হচ্ছে বৈশালীতে। এবং এখানে প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট হচ্ছে সভাকামী। তো অনেকবার কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে প্রেসিডেন্ট হচ্ছে সভাকামী। রাজগীরে প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল 483 বিসিতে। এবং বৈশালীতে যখন সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হচ্ছে, এখানে রাজা হচ্ছে কাল অশোক। ওকে, নেক্সট পরের প্রশ্ন দেখো, আমার সোনার বাংলা। আমার সোনার বাংলা তোমরা সবাই জানো যে এটি বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম। এটিকে কম্পোজ করেছেন। তো বেশ, এই তোমরা সবাই উত্তর জানো যে 1905-এর সময় বঙ্গভঙ্গর যখন প্রোটেস্ট করা হয়েছিল, বঙ্গভঙ্গর যখন প্রোটেস্ট করা হলো, তো রবীন্দ্রনাথ ঠাকুরজি তখন এই গানটিকে রচনা করেছিলেন, আমার সোনার বাংলা, এবং পরে গিয়ে এটা বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম হয়েছিল, বাংলাদেশ। আচ্ছা, আমরা বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি বর্ডার শেয়ার করি, যার কিলোমিটার 4096 কিলোমিটার, এবং ওয়েস্ট বেঙ্গলের সঙ্গেও বাংলাদেশের বর্ডার সব থেকে বেশি, 3 বিঘা করিডোর। এখন নাম চেঞ্জ হয়ে গেছে, মাথায় রাখবে। 1905-এর সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে ছিলেন যদি বলতে হয়? গোপাল কৃষ্ণ গোখলে। এবং এই গোপাল কৃষ্ণ গোখলেজি হচ্ছে পলিটিক্যাল গুরু, মহাত্মা গান্ধীজির পলিটিক্যাল গুরু ছিলেন। এবং গোপাল কৃষ্ণ গোখলেজির পলিটিক্যাল গুরু হচ্ছে এম.জি. রানাডে। অনেকবার কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবে। তাছাড়া আরেকটা জিনিস মাথায় রাখবে, 1905-এর সময় যে ভাইসরয় ছিলেন ওনার নাম কি? ওনার নাম হচ্ছে লর্ড কার্জন, লর্ড কার্জন। তো আশা রাখি নিশ্চয়ই ভালো লাগলো। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জির আর নেশন ইন মেকিং বিখ্যাত বই, মাথায় রাখবে, অনেকবার পরীক্ষায় আসে। তোমাদের জন্য প্রশ্ন রইল, সরোজিনী নাইডু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে ছিলেন? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে চড়ক কার সময় ছিলেন? আচ্ছা, বেসিক কোশ্চেন, সবাই তোমরা জানো যে চড়ক ছিলেন হচ্ছে কনিষ্কের সময়। আচ্ছা, কনিষ্ক কোন বংশের রাজা ছিলেন? কুষাণ বংশের রাজা।
ওনার উপাধি কি ছিল? ওনার উপাধি ছিল হচ্ছে দেবপুত্র। দেবপুত্র। আচ্ছা, কুষাণরা কোন বংশের মানুষ? ওনারা ছিলেন হচ্ছে ইউচি জাতির মানুষ, ইউচি। এবারে দেখো, কনিষ্কের সময় আরও বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, যেরকম হচ্ছে চরক, এবং চরক লিখেছিলেন হচ্ছে চরক সামহিতা। চরক সামহিতা। তাছাড়া ছিলেন হচ্ছে সুশ্রত। সুশ্রত, ওনাকে ফাদার অফ ইন্ডিয়ান সার্জারি বলা হচ্ছে। অশ্ব ঘোষ ছিলেন, ওকে, অশ্ব ঘোষ, এবং উনি বুদ্ধচরিত রচনা করেছিলেন। এবং নাগার্জুনা ছিলেন, নাগার্জুনা, উনি মাধ্যমিক দর্শন রচনা করেছিলেন এবং ভারতবর্ষের আইনস্টাইনও বলা হচ্ছে। এবারে দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আমরা দেখছি কে? চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আমরা দেখলাম যে কৌটিল্যর অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র আমরা দেখলাম। হর্ষবর্ধন, হর্ষবর্ধনের সময় ভেরি ইম্পর্ট্যান্ট, হর্ষবর্ধন, ওনাকে শিলাদিত্য বলা হলো, শিলাদিত্য। এবারে দেখো, হর্ষবর্ধনের সময় কারা কারা ছিলেন? হর্ষবর্ধনের সময় প্রথমেই তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদের বাণভট্ট ছিলেন, বাণাভট্ট। এবং বাণাভট্ট কি রচনা করেছিলেন? বাণাভট্ট রচনা করেছিলেন হচ্ছে হর্ষচরিত, হর্ষচরিত। তাছাড়া হচ্ছে কাদম্বিনী গ্রন্থ। এবং হর্ষবর্ধন নিজে কি রচনা করেছিলেন? উনি নাগানন্দ রচনা করেছিলেন, রত্নাবলী রচনা করেছিলেন, এবং প্রিয়দর্শিকা রচনা করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এবং ওনারই সময় হিউয়েন্সা এসেছিলেন। রাজা অশোককে দেবাংপ্রিয় প্রিয়দর্শী বলা হচ্ছে। এবং রাজা অশোক হচ্ছে প্রথম রাজা যিনি সমস্ত কৃতিত্ব পাথরে খোদাই করে দিয়েছিলেন। এবারে দেখো, বলা হলো স্বরাজ, এই যে কনসেপ্টটা স্বরাজের মানে বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট থাকা। দাদাভাই নরোজি এই স্বরাজের কনসেপ্ট আমাদের সামনে তুলে ধরলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কোন অধিবেশনে? তো এটার সঠিক উত্তর হবে হচ্ছে ক্যালকাটা অধিবেশন, যেটা হচ্ছে 1906। আচ্ছা, এবারে দেখো, দাদাভাই নরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হচ্ছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ওনাকে ইন্ডিয়ান গ্ল্যাডস্টোনও বলা হয়, ইন্ডিয়ান গ্ল্যাডস্টোন। ওকে, নেক্সট, উনি ছিলেন হাউস অফ কমনের মেম্বার। ওকে, নেক্সট, এছাড়া হচ্ছে ওনার বিখ্যাত যে বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, যেটা পাবলিশড হয়েছিল 1901-এ। এছাড়া দেখো, দাদাভাই নরোজি ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। কি করলেন? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, যেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন 1866-এ। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উনি সেক্রেটারি ছিলেন। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুটো পোস্ট ছিল, একটা প্রেসিডেন্ট আর একটা সেক্রেটারি। উনি সেক্রেটারি ছিলেন 1892 সাল অবধি উনি সেক্রেটারি ছিলেন। এছাড়া দেখো, উনি এই যে অধিবেশনটা দেখছো, যেটা ক্যালকাটা অধিবেশন 1896, যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেকেন্ড অধিবেশন, এখানেও কিন্তু উনি ছিলেন। আর এই অধিবেশনটা কেন ইম্পর্টেন্ট? কারণ এইখানে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স মার্চ হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে মার্চ হয়েছিল, তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে 3বার ছিলেন। প্রথম তো আমরা দেখলাম 1886-এ, এরপরে হচ্ছে 1893-তে উনি ছিলেন, এবং 1906 সালে উনি ছিলেন। তাছাড়া উনি আর কি প্রতিষ্ঠা করেছিলেন? উনি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে জ্ঞান প্রকাশ মণ্ডলী এবং বোম্বে অ্যাসোসিয়েশন উনি প্রতিষ্ঠা করেছিলেন, বোম্বে অ্যাসোসিয়েশন 1852-তে। ওকে, তো এরকম করে তোমরা যদি পড়ো, আশা রাখি যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা কিন্তু ক্র্যাক করে ফেলবে। নেক্সট, এখানে বলা হয়েছে যে নাইটহুড আখ্যা কে ত্যাগ করেছিলেন জালিয়ানবাগ হত্যাকাণ্ডের জন্য। আচ্ছা, কেন বা নাইটহুড আখ্যাটা কি, সেই ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করব। নাইটহুড আখ্যা ত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই জালিয়ানা হত্যাকাণ্ড, জালিয়ানাবাগ ট্র্যাজেডি বা মাসাকার, এটা হয়েছিল কবে? 13 এপ্রিল, 13ই এপ্রিল 1919 সালে। এবং আমরা দেখতে পাচ্ছি ওইখানে রবীন্দ্রনাথ ঠাকুরজি নাইটহুড আখ্যা ত্যাগ করেছিলেন, এবং উনি পেয়েছিলেন এই আখ্যাটা 1915 সালে। এবং সেই সময় আমরা দেখছি মহাত্মা গান্ধীজিও ত্যাগ করেছিলেন, উনি কাইজারি ই হিন্দ মেডেল ত্যাগ করেছিলেন। অ্যাকচুয়ালি জালিয়ানাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, যদি তোমাদের বলতে হয়,
সেটা কিসের জন্য বলো তো? রাওল্যাক্ট অ্যাক্টের জন্য। রাওল্যাক্ট অ্যাক্ট। আচ্ছা, 1919 সালে ব্রিটিশ সরকার এই অ্যাক্টটাকে নিয়ে এলো। এই অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ সরকারের হাতে একটা ক্ষমতা এলো। ক্ষমতাটা কি? যে ব্রিটিশ সরকার যে কোনো পার্সনকে, যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করবে উইদাউট এনি ট্রায়াল। নিজেদের পছন্দ মতন ওনারা গ্রেপ্তার করে নেবে। এবং সেই সময় দুজন ব্যক্তিকে অ্যারেস্টও করা হয়েছিল, বিখ্যাত লিডার ডক্টর সত্যপাল এবং সাইফুদ্দিন খিচলু। এবং যখন অমৃতসরের এই নেতাদের যখন গ্রেপ্তার করা হলো, তখন এই 13ই এপ্রিল সবাই প্রোটেস্ট জানানোর জন্য এই জালিয়ানাবাগে এক জায়গায় একত্র হলো। এবং সেইখানে গুলির আদেশ দিয়েছিল হচ্ছে জেনারেল ও ডায়ার। ওকে, তো বেসিক জিনিস তোমরা বুঝতে পারলে। এবং এই জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের জন্য 1919 সালে হান্টার কমিশনকে বসানো হয়েছিল। হ্যাঁ ঠিক, এই হান্টার কমিশন, আগেও তোমরা এই নামটা শুনেছো। হান্টার কমিশন শিক্ষার জন্য বসানো হয়েছিল। তোমাদের জন্য এই প্রশ্নটা রইল যে কত সালে বসানো হয়েছিল। তো আশা রাখি নিশ্চয়ই তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে এবং তোমাদের এইভাবেই কিন্তু পড়তে হবে। তোমরা যারা এখনও এই স্টাডি মেটেরিয়ালগুলো কেনোনি, পারচেস করোনি, এই নোটসগুলোকে তোমরা পারচেস করো এবং নিজেদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। যারা পারচেস করবে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো 8637506801 নাম্বারে। আশা রাখি ক্লাসগুলো অবশ্যই ভালো লাগছে। হ্যাঁ, তোমাদের এতটাই ডিটেলসে পড়তে হবে, একটার সঙ্গে একটা রিলেট করে পড়তে হবে, যাতে প্রশ্ন যেখান থেকেই আসুক তোমরা ক্র্যাক করতে পারবে। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো। যারা পারচেস করবে বা আমার পেড ব্যাচে জয়েন করবে অবশ্যই এই নাম্বারে মেসেজ করো, দেরি করো না, কারণ এই অপরচুনিটি চলে গেলে আর পাবে না। সামনে ক্লার্কশিপ আছে, WBCS আছে, NTPC আছে, গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম আছে। তো এত সুবর্ণ সুযোগ, এই নোটসগুলোকে পারচেস করে পড়ো, নিজেদের প্রিপারেশনকে আরেকটু উপরের দিকে নিয়ে যাও। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং। ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো।